আজকে একটি স্বরচিত গল্প পাঠ করে শোনাচ্ছি। করোনার সময়কালের সেই আতঙ্কময় দিনগুলি আমরা ভুলতে পারি না। বিশেষ করে যে পরিবারে কেউ মারা গিয়েছে তারা তো নয়। আমাদের পরিবারে আমার এক ননদ, তিনি তো আমার একজন দিদি, তিনিও এই করোনা রোগে মারা গিয়েছেন। সেই সময়ের আবহে তার অসুস্থতা, মৃত্যু, দুঃখ এগুলো সত্যি, বাকি সবই কল্পনা। গল্পের নাম দিদি এবং করোনা। 1 বছর ধরে করোনা করোনা আর করোনা শুনতে শুনতে দেখতে দেখতে বিরক্তি এসে যাচ্ছে। সংসারে শুধু কাজ আর কাজ, আর বাইরে মৃত্যুর মিছিল। নমিতা ভাবে, এইভাবেই কি চলবে জীবন? দিদির সাথে দেখা নেই 1 বছর ধরে। দিদির ছেলে বুলানো আসেনি অনেক দিন। সে একটা ছোটোখাটো চাকরি করে। এখন কেউ আর আসে না। দিদি আসে না, বুলানো আসে না। নমিতার জামাইবাবু গত হয়েছেন বেশ কয়েক বছর হলো। দিদির বাড়ি তো কাছে নয়, অনেক দূর, সেই মালদা। হুট করে আসা যায় না। আর এখন তো করোনা, আসার প্রশ্নই নেই। নমিতার মেয়ে কেতকী এবার মাধ্যমিক দেবে। স্কুল বন্ধ 1 বছর ধরে। অনলাইনে ক্লাস হচ্ছে। শেষ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা হবে কিনা কে জানে। ওকে নিয়ে দিদির বাড়ি ঘুরে আসতে ইচ্ছে করে নমিতার, কিন্তু কি করে যাবে? করোনায় দেশটাকে খেয়ে ফেললো। মাঝে করোনার প্রকোপ অনেকটা কমেছিল, কিন্তু যাই করে 2 মাস পার করে দিল নমিতা। এখন নিজের ওপরই রাগ হচ্ছে। এর মধ্যে দ্বিতীয় ঢেউ এসে উপস্থিত, আর যাওয়া হলো না। নমিতার স্বামী অনিলের একটা ছোট্ট জামা কাপড়ের দোকান আছে। নমিতা অনিলকে হেল্প করে যতটা পারে, আর এই জন্যই তো দিদির বাড়ি যাওয়া আর হয়ে উঠল না। ঘরের কাজ, দোকানের কাজ, হাঁপিয়ে উঠেছে নমিতা। শোনা যাচ্ছে করোনার ভ্যাকসিন বেরিয়ে গেছে, নিচ্ছেও অনেকে। 2টো করে ডোজ। টিভিতে সব সময় দেখছে নমিতা, লোকে ভ্যাকসিন নিচ্ছে লাইন দিয়ে। এখনও পর্যন্ত ভারতে 3 রকমের ভ্যাকসিন চালু হয়েছে: কোভিশিল্ড, কোভ্যাক্সিন, স্পুটনিক। নমিতার অবশ্য প্রথম ডোজই নেওয়া হয়নি। চারদিকে ঝামেলা, ভ্যাকসিন নিয়ে হুড়োহুড়ি, মারামারি। অনেকে নিতে গিয়ে ফিরে আসছে। রাত দুপুর থেকে লাইন দিতে হচ্ছে। নমিতা বা অনিল কবে নেবে বুঝে উঠতে পারছে না। নমিতা ঠিক করেছে ভ্যাকসিন নেওয়া হয়ে গেলেই, কিংবা করোনার প্রকোপ কিছুটা কমলে একবার দিদির বাড়ি ঘুরে আসবে। সে যত কাজই থাক, এবার আর ভুল হবে না। 2-4 দিন থেকে গল্পগুজব করে মনটা একটু হালকা করে আসবে। সত্যি কথা বলতে কি, মনের মতো মানুষ না পেলে গল্প করে মন ভরে না। তাই বাইরে বেরোলেই যে খোশ গল্প করার সাথী পেয়ে যাবে এমন কথা হলপ করে বলতে পারে না নমিতা। আর সময়ই বা কোথায়? এখন তো আবার করোনার জন্যই মানুষের সাথে মানুষের সাক্ষাৎ হওয়াই নিষেধ। নমিতা কাপড়ের একটা গাঁট নামিয়ে ভাবছিল কত কিছু। অনিল গেছে দুধ আনতে, মাস্ক পরে, একটু দূরে। কাছে হলে নমিতারও এই অছিলায় বেরোনো হতো 2-1 দিন। জ্যৈষ্ঠের বিকেল, দুপুরের রোদের ভাব এখনও যায়নি। এখন বাইরে যে রোদ আছে তার তাপও নেহাত কম নয়। কাপড়ের বান্ডিলটা খুলে আস্তে আস্তে কাপড়গুলো দেখতে লাগলো নমিতা। বান্ডিলটা আজকেই নিয়ে এসেছে অনিল। এক জায়গা থেকে হোলসেলে নিয়ে আসে। এখন এগুলোই দাম চেটাতে হবে, তারপর ঘরের তাকে সাজিয়ে রাখতে হবে। ঘরের কোণে এক টুকরো জায়গা নিয়ে এক চিলতে দোকান। অল্প স্বল্প কাপড়, কিছু বেড কভার, গোনাগুনতি পেটিকোট, 2 বান্ডিল ব্লাউজ, 2-4খানা বাচ্চাদের জামা প্যান্ট, ব্যাস। তাতেই নমিতা যখন হাঁপিয়ে ওঠে, অনিল হেসে বলে, এতেই তুমি হিমশিম খেয়ে যাচ্ছ? যখন বড় দোকান হবে, লাট লাট কাপড় আসবে, তখন কি করবে? এ কথা শুনে নমিতাও না হেসে পারে না। বলে, তখন কি আর আমি এসব সামলাবো? কত কর্মচারী থাকবে, আর মালিকের গদিতে বসে তুমি তদারকি করবে। 1 বছর হলো এই জামা কাপড়ের ব্যবসাটা শুরু হয়েছে। দোকানটা বড় হওয়ার স্বপ্ন ওরা দেখে মাঝে মধ্যে। এখনও সেই স্বপ্নের জাল বুনতে বুনতে প্রত্যেকটা কাপড়ে দাম চিটিয়ে সাজিয়ে রাখতে লাগলো নমিতা।
অনিল দুধ নিয়ে ঘরে ঢুকলো, বলল, সব যে তাকেই রেখে দিলে, বাহারি দু একটা শাড়ি বাইরের দড়িতে টাঙাও। নমিতা অনিল যে কাপড়ের ব্যবসা করছে পাশাপাশি প্রতিবেশীরা মোটামুটি সবাই জেনে গেছে। টুকটাক কিনেই নিয়ে যাচ্ছে অনেকে, কিন্তু রাস্তার উপর যখন বাড়ি তখন পথ চলতি মানুষের নজর কাটতে বাইরে জামা কাপড় না টাঙালে বুঝবে কী করে মানুষ এখানে একটা দোকান আছে? একটা দরজায় কতটুকুই বা ফাঁক, তা দিয়ে কি বোঝা যায় ভিতরে কি কেনাবেচা চলছে? অনিলও হাত লাগালো, দুটো শাড়ি, দু চারখানা বাচ্চাদের ফ্রক বাইরের ঝোলানো দড়িতে ক্লিপ দিয়ে আটকালো। তারপর নমিতার দিকে তাকিয়ে চওড়া করে হেসে দরজার বাইরে মোড়া নিয়ে বসলো অনিল। নমিতাও বাইরে এসে বসলো। একজন মহিলা মুখে মাস্ক পরে হন হন করে পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। নমিতা বলল, চেনা মানুষকেও অচেনা লাগে। মুখে মাস্ক, মাঝখানে করোনার প্রকোপ কমে গেছিল, ভাবলাম ব্যবসাটা বাড়বে। হ্যাঁ, কাল থেকে আবার তো লকডাউন শুরু হচ্ছে, শুনেছ? অনিল উদাস হয়ে বলল কথাটা। মানে একেবারে বন্ধ? ঝাঁপ ফেলে দিতে হবে? নমিতা চোখ বড় বড় করে তাকালো অনিলের দিকে। না, সেরকম না, 3 ঘন্টা খোলা থাকবে, নেওয়ার সময় হলে সেই সময় কেউ না কেউ আসবে, আশ্বস্ত করলো অনিল। তবু করোনায় মানুষ ঘর থেকে বেরোচ্ছে না, দেখছো তো, সেরকম বিক্রি বাটা কি আর হবে? নমিতার গলায় হতাশার ছোঁয়া। অনিল হাত তুলে বলল, ভগবানের ওপর ছেড়ে দিতে হবে, যা হয় হবে, আর কি করব? ভগবানের চোখ আছে? কাতারে কাতারে মানুষ মারা যাচ্ছে, ভগবান দেখতে পাচ্ছে না? দুজন নিশ্চুপ হয়ে বসে রইল কিছুক্ষণ। অন্ধকার নামবে একটু পরে। একজন খদ্দের আসতেই নমিতা ঘরের লাইটটা জ্বেলে দিল। বাইরেও একটা পিএল লাগিয়েছে অনিল, আর একটু পরে ওটাও জ্বেলে দিতে হবে, না হলে বাইরের জামাকাপড়গুলো দেখা যাবে না। বাইরে একটা সাইনবোর্ডও ঝোলানো হয়েছে, আলো না জ্বললে ওটাও নজরে আসবে না। আগে অনিল একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। গত বছর লকডাউনের সময় চাকরিটা চলে যায়। চাকরিটা থেকে বিশাল কিছু আয় যে ছিল তা না, তবে সংসারটা কোনো রকমে চলে যেত। তাই চাকরিটা চলে যাওয়ায় দিশাহারা হয়ে পড়েছিল ওরা। কি করবে কিছুই ভেবে উঠতে পারছিল না। নমিতা সংসার খরচে টাকা থেকে বাঁচিয়ে বাঁচিয়ে কিছু টাকা জমিয়েছিল, সেটা অনিল জানতো না। শেষে নমিতা সেই টাকা তুলে দেয় অনিলের হাতে। সেই জমানো টাকা দিয়েই অনেক ভেবেচিন্তে অনিল আর নমিতা এই জামা কাপড়ের ব্যবসাটা শুরু করে। আস্তে আস্তে এর মারফত তার মারফত ব্যবসার খুঁটিনাটিও আয়ত্ত করে তারা। এখন ব্যবসাটা যে বিরাট দাঁড়িয়ে গেছে সেটা বললে ভুল হবে, তবে যা আনে মোটামুটি বিক্রি হয়ে যায়। লাভ যা হয় তাতে সংসারটা চলে যাচ্ছে এক প্রকার। আয় ব্যয়ের ব্যালেন্স রেখেই চালাতে হচ্ছে, এই আর কি। সন্ধ্যের দিকে 2-3 জন খদ্দের এসেছিল, কিছু বিক্রিবাটা হলো। রাত 9টার সময় ছোট্ট দোকানের দরজা বন্ধ করার আগে বাইরের জামাকাপড়গুলো ঘরে নিয়ে এলো নমিতা। ঘরের মধ্যে ছড়ানো জামাকাপড়গুলো সযত্নে গুছিয়ে রাখলো তাকে। মুখের মাস্কগুলো কেচে শুকোতে দিল। ব্যবসাটা টুকটুক করে চললেও আতঙ্ক পিছু ছাড়ছে না। সব থেকে ভয় কেতকীর জন্য, যদি কিছু হয়ে যায় ভাবতেই বুকের ভিতরটা ধড়াস করে উঠল নমিতার। কেতকী মন দিয়ে পড়াশোনা করছে। অনিল ছোট্ট দোকানে হিসাবপত্র নিয়ে বসেছে। নমিতা কেতকীর পাশে বসলো চুপ করে। মেয়েটা বাইরে বেরোতে পারছে না, সারাদিন ঘরের মধ্যে বন্দি। খদ্দের এলে কেতকী ভুলেও বাইরের ঘরে যায় না, মা বাবার বারণ। 16 বছরের মেয়ে, সেও তো বোঝে করোনা কি ভয়ঙ্কর রোগ। মাঝে মাঝে অবশ্য বলে করোনা চলে গেলে বাইরে যাব। কত আশা, নমিতা শুধু মাথা নাড়ে। অনিল বা নমিতা কেউ জানে না করোনা কবে নির্মূল হবে। আজ সারাদিন দিদির কথা মনে পড়ছে নমিতার। খুব ইচ্ছে করছে দিদির বাড়ি থেকে ঘুরে আসতে। কতদিন দেখা নেই, মনের কথা খুলে বলার মানুষ নেই। মা বাবা গত হয়েছেন অনেক দিন আগে, এখন এই দিদিই সব। খদ্দের যারা আসে তাদের প্রত্যেকের মুখেই মাস্ক পরা, তারাও টুক করে কেটে পড়ার ধান্দায় থাকে। যা দু একটা কথা হয় তাও এসেই করোনা নিয়েই। করোনার আতঙ্কে সবাই আতঙ্কিত, খোশ গল্প করার কারোরই সময় নেই। নমিতার মন চলে যায় দেশের বাড়িতে। গাছে চড়া, পুকুরে স্নান করতে গিয়ে সাঁতার কাটা, পুকুর থেকে পদ্ম পাতা তুলে এনে সেই পদ্ম পাতায় ভাত খেতে
কি ভালোই না লাগে। পদ্ম পাতায় জল টলটল করে আর মন দোলা দেয় পদ্ম পাতার জলের মতোই। পদ্ম পাতায় ভাত খাওয়ার সেই সুঘ্রাণ, সেই মন উন্মনা করা ভালো লাগা কোথায় যেন হারিয়ে গেছে। নমিতারা স্কুল যেত দল বেঁধে, ফিরতও দল বেঁধে। আমতলা জামতলা ঘুরে ঘরে ঢুকতো, ঘরে ঢোকার সময় পেরিয়ে গেলে। গ্রামে তখন ইলেকট্রিক ছিল না। হ্যারিকেনের আলোয় দুই বোনে পড়তে বসতো। নমিতার হাসি পায় পড়তে পড়তে কত খুনসুটি ঝগড়াঝাটিই না হতো। আর মা পিছন থেকে এসে ঢিপ করে একটা কিল বসিয়ে দিত নমিতা বা তার দিদি সমিতার পিঠে। সঙ্গে সঙ্গে শোরগোল করে পড়ার সে কি ধুম। তার মধ্যেই পড়াশোনার কম্পিটিশনও ছিল দেখবার মতো। তখন ফোন ছিল না, টিভি ছিল না, শুধু রেডিও। অবসর সময়ে তাই শুনেই মন ভরে যেত। অনুরোধের আসর, নাটক, আর তাই নিয়েই দু বোনের মধ্যে আলাপ আলোচনাও চলতো মাঝে মধ্যে। বেশ ছিল সেই দিনগুলো, তরতাজা, ঝরঝরে, সোনালি রোদের মতো ঝলমলে। কখনো একা থাকার যন্ত্রণায় বুঝতো না তারা। নমিতা বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলল। তবে যত নষ্টের মূলে এই করোনা। সত্যি কথা বলতে কি, করোনা না এলে এই একা থাকার কষ্ট কি সেটা বোঝেনি আগে। বাইরে বেরোনো, আত্মীয় স্বজনদের বাড়ি যাওয়া, মাঝে মাঝে নমিতার কাছেও কেউ না কেউ আসতো কখনো সখনো। কিন্তু এই 1 বছর ধরে পুরোপুরি গৃহবন্দী। এখন সকলের হাতে হাতে ফোন। নমিতারও একটা ছোট্ট মোবাইল ফোন আছে, তাতে শুধু ফোন করে কথা বলা যায়। এখন যেমন অনেকের হাতে হাতে ঘুরছে স্মার্টফোন, সেই ফোনে ভিডিও কল করলে পরস্পরকে দেখতে পাওয়াও যায়, কথা বলাও যায়। নমিতার সেই উপায় নেই। ইচ্ছা আছে ব্যবসাটা একটু বাড়লে ওই রকম একটা ফোন কিনবে। কি ভালোই যে হবে, ইচ্ছে হলেই দেখতে পাবে যখন যাকেই চাইবে। তবে যেটা আছে সেটা দিয়ে মাঝে মাঝে কথা তো বলা যায়, এটাই যা শান্তি। নমিতা দিদিকে একটা ফোন করলো। সঙ্গে সঙ্গে সমিতা ওদিক থেকে খানিকটা অভিযোগের সুরে বলল, কী রে, দুবার ফোন করলাম সন্ধেবেলায়, তুই তো ধরলিই না। তুই ফোন করেছিলি? হ্যাঁ রে, খুব ব্যস্ত ছিলিস বুঝি। এদিকে একবেলা ফোন না করলে তোর তো রাগ হয়, অথচ ফোন করছি ধরছিস না। আমি জানিই না, আসলে সন্ধেবেলায় কজন এসেছিল, ওদের জামা কাপড় দেখাচ্ছিলাম, সেই সময় ফোনটা কোথায় ছিল কে জানে। তা ভালো, তোর এসব নিয়ে সময় কেটে যাচ্ছে, আর আমি এদিকে হাপিত্তেশ করে বসে থাকি কখন তুই ফোন করবি। না রে, যারা আসে তারা দুদণ্ড বসে না, কাজ হয়ে গেলে টুক করে কেটে পড়ে। একে তো মানুষের মুখে মাস্ক, আর করোনার জন্যই কথা বলাও কেউ বেশি বলে না। সত্যি কথা বলতে কি, রোগের আতঙ্কে আমিও সবসময় কাটা হয়ে থাকি, বিশেষ করে কেতকীর জন্য। সামনে পরীক্ষা শেষ পর্যন্ত হবে কি না কে জানে। পড়াশোনার যে কি হাল সবই তো জানিস। হ্যাঁ, ওকে সাবধানে রাখিস। কথা বলতে বলতে সমিতার কাশির আওয়াজ পেল নমিতা। কথা বলতেও যেন একটু কষ্ট হচ্ছে মনে হলো। নমিতার কপালে চিন্তার ভাঁজ। কী রে, তোর শরীর খারাপ নাকি? না না, সেরকম কিছু নয়, একটু ঠান্ডা লেগেছে। জ্বর নেই তো? সমিতার ছেলে বুলান মায়ের কাছ থেকে মোবাইল নিয়ে নমিতাকে জানিয়ে দিল, মাসি, মায়ের জ্বর এসেছে, কাশছেও খুব। বললাম ডাক্তারের কাছে নিয়ে যায়, যেতে চাইছে না। সে কী রে, জ্বর? আঁতকে উঠল নমিতা। হ্যাঁ, আর সেই জন্যই তো তোমার উপর এত অভিমান। আজকে শরীর খারাপ, আর আজকেই তুমি একবারও ফোন করনি। জ্বরটা কখন থেকে হয়েছে? নমিতার কপালে চিন্তার ভাঁজটা আরও প্রকট হলো। বুলান বলল, সকাল থেকেই। নমিতার গলা কাঁপছিল। বলল, দিদিকে ফোনটা দে। নমিতার গলায় এবার অনুযোগের সুর। তোর শরীর খারাপ, জ্বর, আর আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করিস নে? সকালের দিকে অল্প ছিল, এখন একটু একটু কাহিল লাগছে। কথা বলতে বলতে কাশি এসে গেল সমিতার। প্যারাসিটামল খেয়েছিস? দুপুরে খেয়েছিলাম, জ্বরটা কম কম লাগছিল, আবার এখন বেড়েছে। কিছু একটা খেয়ে প্যারাসিটামল খেয়ে নে, আর সকালেই ডাক্তারের কাছে যাবি। দেখি, বিশ্রাম কর, কথা বলিস না। এক রাস চিন্তা এসে ঘিরে ধরল নমিতাকে। সমিতা নমিতার থেকে 7 বছরের বড়, কিন্তু মাঝে মাঝে এমন এমন কথা বলে মনে হয় নমিতার দিদি নয়, মা। মায়ের কাছ থেকে যে স্নেহ ভালোবাসা পেত, এই দিদিও ঠিক সেই রকমই মায়া মমতায় জড়িয়ে রেখেছে নমিতাকে।
এই দিদির হাত ধরে স্কুলে যাওয়া, এই দিদির হাত ধরেই নমিতা বড় হয়ে উঠেছে একটু একটু করে। তাই এই দিদির শরীর খারাপের খবরে ভেতরটা কাঁপছে নমিতার। দুশ্চিন্তা একটাই, করোনা নয় তো? পরদিন সকালে সমিতাকে হাসপাতালে ভর্তি করতে হলো। নিঃশ্বাসের কষ্ট, চোখ মেলতে পারছে না, কথা বলার অবস্থাতেই নেই। নমিতা খবর পাওয়া মাত্র কাঁদতে শুরু করেছে। মালদা যাবার জন্য জেদ করছে। অনিল বোঝালো, লকডাউন, বাস ট্রেন সব বন্ধ, আর গাড়ি ভাড়া করে যে তোমাকে নিয়ে যাব সে সামর্থ্য আমার নেই। কাছে তো নয়, অনেক দূর। মাঝে মাঝে ফোন করে খবর নিচ্ছে নমিতা। বুলান একা সব ঝড়টা সামলাচ্ছে। বিকেলের দিকে মাসিকে জানালো, মা অক্সিজেন টানতে পারছে না। কোভিড টেস্ট যদিও এখনও হয়নি, চিকিৎসকেরা লালারস সংগ্রহ করেছেন, ওনারা বলছেন সাসপেক্টেড করোনা। দুদিন পর রিপোর্ট এলো কোভিড পজিটিভ। সমিতার সুস্থতার উন্নতি একটুও নেই, অক্সিজেন লেভেল নেমে গেছে অনেক নিচে। দুপুরের দিকে ফোনে খবর নিল নমিতা। বুলান বলল, মা একদম ভালো নেই মাসি, কি হবে জানি না। সন্ধ্যের দিকে কেতকী পড়তে বসেছে, কিন্তু পড়ায় মন বসছে না। মাসির জন্য তার খুব কষ্ট হচ্ছে। নমিতা মেয়ের পাশে বসলো চুপটি করে। দোকান এখন অনিলই সামলাচ্ছে। নমিতাকে বুঝিয়ে পারছে না অনিল। না খেয়ে না ঘুমিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটছে। অনিল দুপুরে জোর করে একটু খাওয়ালো, বলল, এরকম করলে তুমিও অসুস্থ হয়ে পড়বে যে। দুটো রাত নমিতার ঘুম হয়নি। চোখের সামনে বারে বারেই দিদির মুখটা ভেসে উঠছে। বসে থাকতে থাকতে ক্লান্তিতেই হোক, দুশ্চিন্তাতেই হোক, চোখটা কখন লেগে গেছিল। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, দিদি এসেছে, বুলান এসেছে, অনেক গল্প, অনেক হাসি, অনেক মজা। ফোনের রিংটোনটা ঝনঝন করে বেজে উঠতেই চটকাটা ভেঙে গেল। বুলান ফোন করেছে। ফোনটা কানে নিতেই ওপাশ থেকে বুলান কোকিয়ে উঠল, মা আর নেই মাসি, এইমাত্র মা আমাদের ছেড়ে চলে গেল। নমিতার বুকের মধ্যে কান্নার ঝড় উঠল যেন। বড় আদরের, বড় ভালোবাসার, বড় আস্থার মানুষটা আজ চলে গেল। একটি কথাও হলো না যাবার আগে। কান্নার বেগটা যখন কিছুটা কমে এসেছে, নমিতা পায়ে পায়ে নেমে এলো উঠোনে, যেখান থেকে আকাশটা দেখা যায়। আকাশের দিকে তাকালো নমিতা। অজস্র তারা জ্বলজ্বল করছে। নমিতার খুব ইচ্ছে করছিল জানতে, তার দিদিও তো আকাশের তারা হয়ে গেছে। যদি কেউ একবার, শুধু একবার বলে দেয় কোনটা তার দিদি, সেই তারার দিকে তাকিয়ে দিদি বলে ডাকতে ইচ্ছে করছে। নমিতার বুক চিরে হাহাকার করে বেরিয়ে এলো, দিদি তুমি কোথায়? কোনো উত্তর নেই, শুধু একটা দমকা বাতাস ছুঁয়ে গেল নমিতাকে।